বলিউডের দেখবি সোকল্ড একটু বোদ্ধাগিরি একটা ব্যাপার রয়েছে। একটা সন্দীপ রেড্ডি ভাঙ্গা আজকে অ্যানিমেলের মতো কাজ নিয়ে আসতে পারলো কেন? শাহরুখ খানের ওই হাত বাড়িয়ে ওই লাভ ফাভ ওইসব আর চলবে না। শাহরুখের বয়স হয়ে গেছে, শাহরুখ ওই অ্যাডভার্টাইজ করবে। আজ থেকে ধর 5 থেকে 10 বছর আগে আমাদের টলিউড মানে বাংলা সিনেমায় মিঠুন চক্রবর্তীর সিনেমা যত কটা সিনেমা আছে সব কিন্তু এই সোশ্যাল মেসেজের উপর নির্ভর করেই কিন্তু হ্যাঁ হয়েছে। হ্যাঁ 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 এই হ্যাঁ তুমি দর্শকের কাছে আছো, আবার দুদিন পরে দর্শক তোমাকে কিন্তু খুঁজবেও না। গোদা বাংলায় আমাদের বাংলাতে একটা বাল ছেড়ে যায়। আমাদের অডিয়েন্স গুলো তো 1 নম্বরের গান্ডু, মানে এটা বলে দিচ্ছি, আমার বলতে কোনো অসুবিধা 1 নম্বরের গান্ডু। তোরা তো ভাই ভালো সিনেমা বুঝিসই না। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তো আর কিছু বলার নেই, কিন্তু জাটের ট্রেলার দেখে ভাই হেভি মোসে মনে বলে মজা মজা ওটা মস্তি ভাই, ওটা স্যাটিসফাইড। যেটা নিয়ে খুব এক্সাইটেড ছিলিস তুই, তোর চোখ থেকে নাকি জল বেরিয়ে গেছিল, আমি দেখলাম। গানটা একটু খারাপ লেগে হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস রিভিউ টাইম। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর আমার চ্যানেলে আরেকটা নতুন পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই পডকাস্টে কে আছে আপনারা সবাই চেনেন, আমাদের রিভিউ কমিউনিটির মানে অত্যন্ত কি বলবো মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ রিভিউয়ার, লোকে কি ভাববে থেকে প্রত্যয়। এত কিছু বলতে হবে না। না না না, আপনারা সবাই চেনেন নিশ্চয়ই, আশা করি। তো কেমন আছিস বল আগে। এটা একটু বেশি হয়ে গেল না? রোজই তো কথা না না হচ্ছে। না, দেবজ্যোতিরও প্রবলেম। গরম পড়ে গেছে। মানে ভাবুন, আমি এটিকেট দেখাতে চাই, আগের দিন দেবজ্যোতিও বললো, আর তুই তো জানিস আমি কেমন আছি, আজকে এও বলছে, আমি ভাবছি এটিকেট দেখাবোই না, ডাইরেক্ট কোশ্চেন চালু করে দেবো পরের দিন থেকে। হ্যাঁ একদম একদম, এগুলো দরকার পড়ে না। তো আহ অনেক ট্রেলার, অনেক টিজার, অনেক কিছু বেরিয়েছে, ঠিক আছে, যার মধ্যে আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, সেই টপিকটা কোয়েশ্চেন করার আগে তোকে আমি কয়েকটা মুভির নাম বলবো, তুই বলবি যে সেই মুভিগুলো তুই দেখেছিস কিনা। গজনী দেখেছিস? হ্যাঁ জওয়ান দেখেছিস? হ্যাঁ অ্যানিমেল দেখেছিস? হ্যাঁ। কবির সিং? আর রিসেন্টলি দুটো সিনেমার ট্রেলার বেরিয়েছে, একটা হচ্ছে সিকান্দার আর একটা হচ্ছে জট। এবারে সব সিনেমাগুলোর মধ্যে মিল হচ্ছে, এখানে কাস্ট হয়েছে বলিউড অ্যাক্টর, এবং মানে আমি যদি ওই ইয়েটা বাদ দিই, কবির সিংটা বাদ দিই, কবির সিং তো সাউথেও বেরিয়েছিল এবং আলাদা করে হিন্দিতেও বার করা হয়েছিল। তো এই যে সিনেমাগুলো আছে এগুলো সাউথের ডাইরেক্টররা ডাইরেক্ট করেছে এবং সেখানে বলিউড অ্যাক্টরদের কাস্ট করেছে। এবার আমার প্রশ্নটা হচ্ছে যে এই সিনেমাগুলোতে বলিউড অ্যাক্টরদেরকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, বলিউড রিসেন্ট টাইমে যেই অ্যাক্টর গুলোকে বলিউড নিজেরা তৈরি করেছিল, সানি দেওল, রণবীর কাপুর, আমাদের শাহরুখ খান, আমির খান, যাদেরকে বলিউড নিজেরা তৈরি করেছে, বলিউড তাদেরকে, আমার মনে হয়েছে এটা, যে বলিউড তাদেরকে এখন ঠিকভাবে ইউটিলাইজ করতে পারছে না, বা তাদের হিরোইজমটাকে ইউটিলাইজ করতে পারছে না, যেটা সাউথের ডাইরেক্টররা করতে পারছে। তারা অডিয়েন্সের পালসটা বুঝে গেছে। কেন বলিউড নিজেদের হিরোকে ইউটিলাইজ করতে পারছে না, এবং সেই বলিউডের হিরোকে নিয়েই সাউথরা একের পর এক ব্লকবাস্টার দিচ্ছে, টাকা কামাচ্ছে, এটা কেন হচ্ছে সেটা নিয়ে তুই যদি আমাকে কিছু বলিস, তোর কি মনে হয়? আমার মনে হয় এই যে যেটা বললি যে সাউথের ডাইরেক্টররা, মানে সাউথে যে সমস্ত অভিনেতারা কাজ করে থাকেন, সেটা মহেশ বাবু হোক বা এনটিআর হোক বা প্রভাস হোক, তুই দেখবি এদের মানে যদি আমি আজ থেকে 10-15 বছর পেছনে চলে যাই, তারা যে সমস্ত ডাইরেক্টরের সাথে কাজ করেছে সেই সিনেমাগুলো যে খুব একটা মাসি বা সেরকম একটা গ্র্যান্ডার সিনেমা এরকম কিন্তু নয়, খুবই আতিপাতি লেভেলের সিনেমা। রিসেন্ট টাইমে ডাইরেক্টররা বুঝতে পেরেছে আমাদের সেই একই গদবাঁধা জিনিস করলে হবে না, একটু ভেরিয়েশনটা, একটু নতুনত্ব আনতে হবে, মানে যেটা মানে মানুষ দেখে মানুষের তাক লেগে যাবে। ভাই এর ছবি আমরা দেখেছি, প্রভাসকে যদি আমরা দেখি, প্রভাসের একটা সিনেমা বেরিয়েছিল ছত্রপতি, সেই আজ থেকে হুম, কত বছর আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রভাসের সেই সিনেমার কত রিমেক হলো, সেটা আমাদের বুম্বাদাও করলো। ওকে, তা ছত্রপতি রিমেক বোধহয় খুব সম্ভবত রিফিউজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিফিউজি যেটা বুম্বাদা করেছে, যেটা রিফিউজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডাইরেক্টরদের আমি রিসেন্ট টাইমে একটা ইন্টারভিউ দেখছিলাম, ওটা সম্ভবত মনে হয় ওটা কে কার একটা যেন ইন্টারভিউ দেখছিলাম,
কি যেন বলছেন, আমার মাথায় আসছে না এখন অভিনেতার নাম। তিনি হ্যাঁ ঠিক বলছেন আছে। সাউথ ডিরেক্টরদের একটা মানে ডিরেক্টরদের বা যারা প্রডিউসার আছে তারা এতটা, সানি দেওয়াল, সানি দেওয়াল, সানি দেওয়াল জাটের ট্রেলার লঞ্চ ইভেন্টে এই কথাটা বলে যে আমি তো এত বছর বলিউডে কাজ করেছি, সাউথের ডিরেক্টর বা যারা প্রডিউসার আছে তাদের একটা বিষয় হচ্ছে তারা না মানে পরিচালক বা যারা রাইটিং এ আছে বা তাদের ওপর একটা ট্রাস্ট আছে, মানে তারা না তাদের ওপর ভরসা করে ছেড়ে দেয় যে আমার ওই অনেক অভিনেতার যে বলিউডের ব্যাপার আছে না, বলিউডের দেখবি সোকল্ড একটু বোদ্ধাগিরি একটা ব্যাপার রয়েছে, আমি না একদম। এটাকে এরকম ভাবে করবো না, এইভাবে আমার হচ্ছে না, এই শটটা আমার হচ্ছে না। যখন একটা একটা স্টারডাম চলে আসে না, বেশ মানে বিষয়টা অন্যভাবে নিস না, যখন একটা স্টারডাম চলে আসে তখন দেখবি ওই একটা বোদ্ধাগিরি একটা কাজ করে যে না আমি মানে এরকম ভাবে করবো, হস্তক্ষেপ করে দেয়। হ্যাঁ আমার শর্ত অনুযায়ী আমি এরকম ভাবে করব, আমি এই অ্যাঙ্গেলে এই অ্যাকশনটা করব না, এইটা করব না। এত কিছু দেখালে তুই ধর কোন একজন নায়ককে কাস্ট করছিস, তোর তো একটা ভিশন আছে। একটা সন্দীপ রেড্ডি ভাঙ্গা আজকে অ্যানিমেলের মতো কাজ নিয়ে আসতে পারলো কেন? কেননা রণবীর কাপুর পুরোটা বিশ্বাস সন্দীপ রেড্ডি ভাঙ্গার উপর ছেড়ে দিয়েছে যে তুমি যা যা বলবে আমি তাই তাই ভাবে তোমার কথা মেনে চলবো। মানে আমাদের হেড স্যার আমাদেরকে যা যা বলেছে তোমাকে 80% নাম্বার পেতে হবে, তুমি এই পয়েন্ট গুলো ফলো করো, এই থরলি জিনিসগুলো তুমি প্র্যাকটিস করো, তোমার 80 থেকে 90% তোমার বাধা ধরা এখানে। তারপরে তুমি যদি তার মধ্যে থেকেও যদি কাটছাট করো, বাছাই করো, তাহলে তো তোমার নাম্বার 50-60 আসবেই। ঠিক আছে, সাউথের পরিচালকরা হচ্ছে এটাই, মানে তারা যেই স্টাডিটা দেয়, তারা যেই হোমওয়ার্কটা দেয়, সেটা কিন্তু অ্যাক্টররা থরলি সেই জিনিসগুলো করে এবং তারা এক প্রকার ছেড়ে দেয় যে হ্যাঁ আমার পরিচালকের ওপর ভরসা আছে বা যে রাইটিং এ আছে তার উপর ভরসা আছে, আমি সেই অনুযায়ী কাজগুলো করতে পারবো। এবং এইটা ঠিক কথা বলেছিস, তারা কিন্তু পালসটা বুঝতে পেরে গেছে। এবং আজকে তুই যদি দেখিস, হ্যাঁ 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 বল। আজকে আজকে তুই ধর যেখানে শাহরুখ খান 4 বছর পুরো বসেছিল, শাহরুখ খান এত বড় একজন স্টার, পুরো ইন্ডিয়ার তো না পুরো গ্লোবালে এত বড় একজন স্টার, ইয়েস ইয়েস। তাকে তাকে 2 পয়সার পাত্তা দেয়নি কেউ। প্রত্যেকে বলেছিল শাহরুখ খানের ওই হাত বাড়িয়ে ওই লাভ ফাভ ওইসব আর চলবে না, শাহরুখের বয়স হয়ে গেছে, শাহরুখ ওই অ্যাডভার্টাইজ করবে। অনির্বাণ চ্যাটার্জির একটা সেই ক্লিপ মনে আসবে, এ শালা ফিরবে, এ শালা যখন ফিরবে পুরো কাঁপিয়ে দেবে। অনির্বাণ আমার ওই, চক্রবর্তী, হ্যাঁ এই হ্যাঁ অনির্বাণ অনির্বাণ চক্রবর্তী, চক্রবর্তী বলছি, অনির্বাণ ভট্টাচার্য। অনির্বাণ ভট্টাচার্য যখন হ্যাঁ আসবে হ্যাঁ। ওই ক্লিপটা মানে যখন এখনো আসে না, মানে একদম সত্যি কথা। আর এই লোকটা কতটা পেশেন্স, কতটা ধৈর্য তুই ধরেছে তুই আমরা ছোট ছোট মানুষের এক একটা কথাই ধৈর্য হারিয়ে ফেলি। আমাদের তো এখন ধৈর্য নেই, কেউ একটা কথা একদম। বললে আমার সাথে সাথে জবাব দিতে হবে, আমাকে সাথে সাথে তাকে ডাউন করতে হবে। আমি কতটা মানে অধ্যত্ব আমার মধ্যে রয়েছে আমি দেখাবো, এর একটা প্রতিফলন ঘটাতে হবে। এইবার তুই ভাব লোকটা দাঁতে দাঁত চেপে সে কিন্তু জানতো মানে সে যখন কামব্যাক করবে তার অডিয়েন্স তাকে সেই জায়গাটাতেই রাখবে। এবং যখন কামব্যাক করলো ওই যে বলে না কাজ দিয়ে দেখিয়ে দিল একটার পর একটা। আমি ভাই বিরাট মস্তি পেয়েছি, আমি নিজে জওয়ান 4 বার দেখেছি হলে গিয়ে, তাও ঠিক আছে আমার। হ্যাঁ এবার তুই যে বলছিস যে ওই জায়গাটা বল। যে আমি ওটাই বলছিলাম যে দেখ, বলিউডেও টাকা প্রচুর আছে, হুম বলিউডও অনেক টাকা লগ্নি করে সিনেমাতে, সাউথও করে হুম সেম। হুম। এবার ব্যাপার ওই হচ্ছে মশলাটা দিতে পারে না, ওই মশলাটাই দিতে হ্যাঁ, পারে না। মানে কি, টাকা দিয়ে তুই মেরিট তো কিনতে পারবি না, টাকা দিয়ে তুই হ্যাঁ গ্র্যান্ডারটা কিনতে পারলি, হ্যাঁ টাকা দিয়ে তুই গ্র্যান্ডারটা কিনতে পারলি, টাকা দিয়ে তুই ভালো সেট বানাতে পারলি, ভালো লুক অ্যান্ড ফিল দিতে পারলি, অ্যাকশন সিকোয়েন্স শুট করতে পারলি, কিন্তু টাকা দিয়ে তো তুই স্টোরি কিনতে পারবি না। যে জওয়ানের মতো গল্প, যেটা যেটা সব প্রত্যেকটা লোক রিলেট করবে, যে এই জিনিসগুলো আমরা প্রত্যেকে ফেস করেছি কখনো না কখনো, এই যে লোন নিয়ে যে ব্যাপারগুলো দেখিয়েছে, এই যে হসপিটাল নিয়ে ব্যাপারগুলো দেখিয়েছে, এগুলো প্রত্যেকে ফেস করেছে, সেই জন্য জওয়ানের সাথে রিলেট করতে পেরেছে। ওইটাই আমার প্রশ্ন ছিল, যে এটাই আজকে এটাই তুই দেখ। এই কথাটাই যদি বলি, এটাই আজ থেকে ধর 5 থেকে 10 বছর আগে আমাদের টলিউড মানে বাংলা সিনেমায় মিঠুন চক্রবর্তীর সিনেমা যত কটা সিনেমা আছে সব কিন্তু এই সোশ্যাল মেসেজের উপর নির্ভর করেই কিন্তু হ্যাঁ হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। জওয়ান যে খুব একটা নতুনত্ব ধারার গল্প তা কিন্তু নয়। না না এই না যে না না, একদম না। ছেলের বিষয় বা এই যে টেমপ্লেটটা এই যে খুব নতুনত্ব কিছু নয়, কিন্তু এইটা হচ্ছে এটাকে এক্সিকিউট করছে কিভাবে।
এটাই তো ডাইরেক্টরের ম্যাজিক, যেটা আমাদের বলিউডের মধ্যে সেই ধকটাই নেই। এবার আসছে তোর পিছে কেন মনে হয় যে বলিউডে তো ডাইরেক্টরের অভাব নেই, বলিউডের টেকনিশিয়ানেরও অভাব নেই, বলিউড বাইরে বাইরে থেকে টেকনিশিয়ান এসে কাজ করায়, কিন্তু তারা কেন আমাদের হিরোদেরকে ওইভাবে প্রেজেন্ট করতে পারছে না? ওই গ্র্যান্ডারটা সাউথ দেখিয়ে দেওয়ার পরেও পারছে না যে তোমরা একে এইভাবে প্রেজেন্ট করো। খামতিটা কোথায় হচ্ছে বলিউডের? খামতি খামতি কোথায় বলবো? খামতি দেখ, টেকনিশিয়ান, ক্যামেরাম্যান, সমস্ত কিছুই আছে, সমস্ত কিছু আছে এলিমেন্টস, কিন্তু সেই ধরনের ডাইরেক্টর তো নেই বলিউডে। বলিউডে সেই লেভেলের ডাইরেক্টরই নেই। তুই বল না, সঞ্জয় লীলা বানসালি কি ধরনের কাজ করে, লক্ষ্মণ উতেকার কি ধরনের কাজ করে। এই যে লক্ষ্মণ উতেকারের ছাওয়া আসলো, ঠিক আছে, ছাওয়াতে ভিকি কৌশলের পারফরমেন্সটা শুধু দেখ। আজকে শাহরুখ খান, সালমান খান, আমির খান, এই তিন খান তো বলিউডটাকে চালাচ্ছে, রান করছে। একদম। এরা যখন চলে যাবে, এর পরবর্তী কি আসবে এই জিনিসটাও তো ভাবতে হবে, যে রণবীর কাপুরকে আসতে হবে, রণবীর সিং কে উঠে আসতে হবে, ঠিক আছে, ভিকি কৌশলকে উঠে আসতে হবে। এই জিনিসটা তো বুঝতে হবে অডিয়েন্সকে। সারা মানে মানে বিগত 20 বছর বা 30 বছর ধরে একটা নায়ক বুড়ো হয়ে যাচ্ছে, 60-70 বছর বয়স হয়ে যাচ্ছে, এটা তো হতে পারে না। আর কেন কথাটা বললাম, সাউথের ডাইরেক্টরদের মধ্যে সেই ক্ষমতাটা আছে, নইলে রজনীকান্তের মতো একটা লোক, তুই ভাব ওই লোকটার বয়স কত, কি সোয়াগ নিয়ে প্রেজেন্ট করছে। একদম সেম একদম, ওই যে জেলার সেম জেলার এজের টু এর যে সেম এজের প্রোমোটা অমিতাভ বেরিয়েছিল। বচ্চন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেম এজের ওই মামুথিকে দেখ, মামুথিকে মামুতি। কি ধরনের, মামুথিকে এই বয়সে কিভাবে প্রেজেন্ট করছে। এইগুলো যে শেখার বিষয়, এখানে সেই ডাইরেক্টর নেই, এখানে সেই ডাইরেক্টরই নেই। আর আর যদি যদি সেই ডাইরেক্টর কেউ থাকে, তাকে নানা রকম ভাবে এই যে বলিউডের যে সমস্ত ভেতরকার আভ্যন্তরীণ যে জিনিসপত্রগুলো হয় না, এইগুলো কোনো না কোনো ভাবে তাকে না মানে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, যে না আপনি এইভাবে করতে পারবেন না, বা এইভাবে হবে না, বা এই যে আর্টিস্টদের এই ব্যাপার ট্যাপার গুলো, যে তারা নিজেদেরকে পুরোপুরি সমর্পণ করতে পারছে না, যে আমি কাজটার প্রতি পুরো সমর্পিত হয়ে যাব, বা আমাকে যে জিনিসগুলো বলেছে আমি সেই জিনিসগুলো থরলি, সেই জিনিসগুলো রুটিন মাফিক আমি সেই জিনিসগুলো করব, এই জিনিসগুলো তাদের মধ্যে নেই। বোদ্ধাগিরি ছাড়তে হবে ভাই। এই স্টারডাম ব্যাপারটা কিন্তু, ওই যে বলে না, স্টারডাম ব্যাপারটা কিন্তু এই ধপ করে প্রদীপের শিখার মতো উঠলো, আবার ঠ্যাপ করে নিভে যাবে। এই তুমি দর্শকের কাছে আছো, আবার দুদিন পরে দর্শক তোমাকে কিন্তু খুঁজবেও না, এই জায়গাটা তোমায় বুঝতে হবে। আচ্ছা, খুব ভালো বললি। এবার তিনটে হিন্দি সিনেমার টিজার ট্রেলার বেরিয়েছে। একটা হচ্ছে সিকান্দার, একটা হচ্ছে সিকান্দারের ট্রেলার বেরিয়েছে, একটা হচ্ছে জাটের ট্রেলার বেরিয়েছে, এবং কেসরি 2 এর টিজার বেরিয়েছে। এই তিনটে জিনিস নিয়ে তোর রিয়াকশন কি, কেমন লেগেছে? একটা একটা করে যদি বলিস। প্রথম আমার কেসরিটা এখনো ইয়ে করা নেই, কেসরি আমি দেখেছি, কেসরিটা আমি আমার রিভিউ করা হয়নি। কেসরির যেই গল্প, ঠিক আছে, সেটা আমি এক্সপেক্ট করিনি এরকম একটা গল্প আসতে চলেছে। এবং যেহেতু এটা কোর্টরুম ড্রামা হতে চলেছে, এবং জালিয়ানওয়ালা বাগের যে হত্যাকাণ্ডের পর আমার এখনো মনে পড়ে সুজিত সরকার ওই উধম সিং এ ইয়েস ভিকি ইয়েস। কৌশলের ওই পোর্শনের, আমি বলছি দেখ, আমি এই দেখ এটা হ্যাঁ আমি হ্যাঁ বলছি হ্যাঁ দেখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ভাই একদম। সি, এবার কেন এইটা, কেন এটা আমি রিভিউতেও বলেছি, যখন এটা আসবে মানে কেসরি 2 আসবে, এবং কেসরি 2 তে পোর্শনটা দেখানো হবে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডর পোর্শনটা দেখানো হবে, যেটা তারা টিজারে দেখায়নি। আমি এটা রিভিউতেও বলেছি যে দেখায়নি, একটা ভিডিওটা দেখায়নি, ওটা বলে দিচ্ছে যে এতটাই ভায়োলেন্ট, যে কিন্তু ওই যে ভিজুয়ালস না হলেও শুধুমাত্র অডিও দিয়ে যে তোমার ভেতরের যে একটা তৈরি হচ্ছে, ভেতরে যে বেদনা একটা জ্বালাটা তৈরি হচ্ছে, এই যে ফিলটা। বলছে এদিকে মারো, বন্ধ করে দাও, ইয়েস। দেয়াল টপকে যাও, গুলি চালাও, কুয়োর মধ্যে পড়ে যাও, কুয়োর মধ্যে একজন ছেলে বলছে কুয়োর মধ্যে যেও না, এই ওই যে 30 সেকেন্ড, ওই 30 সেকেন্ড মানে ভয়ানক। এবং মানে অক্ষয় কুমার যে ওই যে বলছে যে তুমি ব্রিটিশ সরকারের অধীনে কাজ করো, তোমার কোনো রাইট নেই, বলছে ফাক ইউ, গার্ডস, গার্ডস এবং এটাকেই বলে। এবং ভাই আমি এটা টিজারেও বলেছিলাম, কারণ এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস আমার মনে হয়েছে, যে দেখ অক্ষয় কুমারের তো এখন ডাউনফল চলছে। অক্ষয় কুমার এখন ব্যাক টু ব্যাক অনেকগুলো সিনেমা চলেনি ভালোভাবে, যেই লেভেলের সুপারস্টার, তার তো অনেক অনেক মানে ক্রিটিসাইজ করা হচ্ছে তাকে, তাকে অনেক খারাপ কথা বলা হচ্ছে। এবং আমার মনে হয় ফাকিউ কথাটা, এই কথাটা কিন্তু শুধু ইংরেজ সরকারকে না, তাকে যে ট্রোল করা হচ্ছে, তাকে যে হুম, বলা হচ্ছে যে অক্ষয় কুমার শেষ, অক্ষয় কুমার আর হুম, ফিরতে পারবে না, তার কামব্যাক সম্ভব নয়, সেই হুম, সমস্ত লোককেও কিন্তু এইটা জবাব দিয়েছে অক্ষয় কুমার, যে
ভাই তোরা বল পাক ইউ, আমি তো ফিরবই। এই যে এইটা কিন্তু তুই দুদিকেই যায়, এটা কিন্তু দুদিকেই যায়। গোদা বাংলায় আমাদের বাংলাতে একটা বাল ছেড়ে যায় একদম, মানে ওই যে জিনিসটা ও কিন্তু বলেছে, এবং ওটা কিন্তু দুভাবেই ওটা পসিবল, দুভাবেই ওটা তুই যদি দেখিস দুভাবেই হয়। এবং সত্যি কথা কেসরির ইয়েটা মানে টিজারটা অসম্ভব হয়েছে, আমি রিভিউ করেছি, অসম্ভব লেগেছে টিজারটা। এটা মানে আমি রিয়েলি এটা সবচেয়ে আরেকটা এই বিষয়ে আরেকটা বলে দিই, আমাদের অডিয়েন্স গুলো তো এক নম্বরের গান্ডু, মানে এটা বলে দিচ্ছি, আমার বলতে কোনো অসুবিধা, এক নম্বরের গান্ডু, যখন ভালো ভালো কন্টেন্টের কাজ আসে তখন বলে আমাদের কোথায় ভালো সিনেমা আছে, তোরা তো ভাই ভালো সিনেমা বুঝিসই না, তোরা পালায়ার সিনেমা দেখবি, তোরা অন্য টাইপের যে সিনেমা দেখবি, হ্যাঁ তোরা ভালো কন্টেন্টের সিনেমা বুঝবি কি করে? আজকে নইলে দেখ এত ভালো ভালো কন্টেন্টের সিনেমা আসে, আমার এটা বলতে খুব খারাপ লাগে, গাদার 2 যখন এসেছিল সেই সময় কিন্তু ও মাই গড 2 এসেছিল, গাদার হ্যাঁ 2 কিসের চললো? সানি দেওয়ালের জন্য চললো, এবং ওটার একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আছে, এবং সানি দেওয়ালের যথেষ্ট স্টারডাম আছে, কিন্তু আমরা তো ভাবিনি যে 21 থেকে 22 বছর পর, আমি এটা আমার ভিডিওতেও বলেছি, 21 থেকে 22 বছর পর এরকম সানি দেওয়াল আসবে, বা সানি দেওয়ালকে অনিল শর্মা এভাবে নিয়ে আসবে। এটাও একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, মানে অনিল শর্মা বুঝতে পেরেছে যে হ্যাঁ আমি নিয়ে আসি, গল্প কিন্তু কিচ্ছু নেই, আর মানে অ্যাকশনও পুরো বেকার গাদার 2 এর, কিন্তু তাও কিসের জন্য? ওটা হচ্ছে স্টারডামের জন্য চলে গেল। ও মাই গড 2 এর ইয়েটা দেখ, যে সোশ্যাল মেসেজটা দিয়েছে, আমার তো ব্যাপক লেগেছে। ও মাই, আমার মাও দেখেছে ও মাই গড 2, বলছি এত ভালো লেগেছে, এত সুন্দর, কেন একটা রেলেভেন্ট জিনিস, মানে এখনকার সমাজ, এখনকার ইউথ এই জিনিসগুলো তো, তারা সেক্স এডুকেশন যে কতটা ইম্পর্টেন্ট, আমাদের পড়াশোনার ক্ষেত্রে যে কতটা দরকারি, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তো আর কিছু বলার নেই, যাই হোক সব চটির তলায় ডুবে গেছে। কি বলবো? আচ্ছা, এবার তোর বাকি মানে সিকান্দার নিয়ে আমার খুব একটা এক্সপেকটেশন নেই। এবার তুই তো মানে তুই সিকান্দার দেখলি আর জাট, এই দুটো নিয়ে কি বলবি? অ্যাজ এ সালমান খান ফ্যান, আমি সিকান্দার মানে মানে ট্রেলার দেখে আমি ডিসঅ্যাপয়েন্টেড। আমার যখন আসলো 3 মিনিট 38 সেকেন্ডে ইন্ডিয়ান সিনেমা সবচেয়ে বড় ট্রেলার হতে চলেছে, আমি ভাবছি ভাই 3 মিনিট 38 সেকেন্ডে কি এমন দেখাবে, এ কি পুরো সিনেমা দেখিয়ে দিবে নাকি? কিন্তু মানে এটা আমি দেখে না, আমি এতটা হতাশ হয়েছি। সালমানের যে কটা এর আগে টিজার বা ট্রেলার এসেছে, তুই দেখ, টাইগার জিন্দা হে বা এক থা টাইগার, ওই যে এন্ট্রি, ওই যে স্কার্ফ সরাবে, ওই যে এক্সটা ঘোরাবে, ওই যে সালমান খান যে মুখ থেকে ওই স্কার্ফটা নামাবে, ওই জায়গাতেই ওই যে বিয়ার্ড, তারপরে সালমান খানের চোখটা দেখা যাচ্ছে, সাইড ফেস, ওইটার মধ্যে হচ্ছে মজা। এর আগে যে মানে তোর সিকান্দারের যে এর আগে যে ওই তোর ইয়েটা বল না, যে এর আগে ছোট্ট একটা গ্লিমস এসেছিল, যেখানে প্রোমোটা ওই এসেছিল, যে অ্যানাউন্সমেন্ট টিজার টাইপের। হ্যাঁ, প্রোমোটাও ফার বেটার, ঠিক আছে, প্রোমোটাও ফার বেটার, কিন্তু সিকান্দারের ট্রেলার দেখে আমি যথেষ্ট ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, এবং এটা দেখার পর মনে হচ্ছে ওই কিসি কা ভাই কিসি কি জান এবং আরো একটা দুটো সিনেমা, ওই দুটোকে কম্পাইল করে মানে একটা দিয়ে দিয়েছে। ওই প্রেম আর রতন ধন সবচেয়ে, পায়ো, কিসি কে ভাই কিসি কা জান। হ্যাঁ, কিন্তু কিন্তু এটা কিন্তু ফ্যাক্ট, সালমান খানের ফ্যান, মানে সালমান খানের যেহেতু একটা ভালো একটা ইয়ে আছে, মানে ওই ওপেনিং তে মোটামুটি অ্যাডভান্স বুকিং, আজকে দেখলাম, আজকে আমি ভিডিও করেছি, ভিডিও মানে ভিডিওর যা অবস্থা ভাই, ভিউজও সেরকম আসছে, মানে পিভিআর আইনক্স সিনেপলিক্স ন্যাশনাল প্লেস থেকে মানে সকালে রিপোর্ট বলছি, কালকের আর আজকে সকালে অবধি 10টা 10:30 অবধি 26,000 টিকিট কিন্তু অলরেডি সেল হয়ে গেছে, শুধুমাত্র ন্যাশনাল প্লেক্সের বলছি, বুঝতে পেরেছিস? মানে ভালো কিন্তু ওপেনিং নেবে, ভালো ওপেনিং নিতে চলেছে মোটামুটি, ঠিক আছে। দেখলাম অল ওভার ইন্ডিয়াতে 9,270 না 400-র উপরে শো সংখ্যা আরো বাড়বে, ঠিক আছে, মানে ধামাকা হবে এটা বোঝা যাচ্ছে। কিন্তু জাটের ট্রেলার দেখে ভাই হেভি মুছে, বলে বলে মজা মজা ভাই, ওটা মস্তি ভাই, ওটা স্যাটিসফাইড। সারা ভাঙা মস্তি পেয়েছি যাকে বলে, ঠিক আছে। আমি ভিডিওতে বলছি, আমার মা বলছে এইগুলো কি ল্যাঙ্গুয়েজ, এইগুলো কি, হ্যাঁ বাড়ির লোকজন দেখছে, আরাম দেখুক, আমার কিছু করার নেই, আমি ভাই সেই মস্তি পেয়েছি জাটের ট্রেলার দেখে। ওই সানি দেওয়ালের, সানি দেওয়াল, সানি দেওয়াল দেখ, সানি দেওয়াল বিষয়টাই তো এটা, সানি দেওয়াল ওয়ান ম্যান শো, প্রত্যেকটা একদম একদম। আজকে জিদ্দি, আজকে গাদার, আজকে তোর ইয়ে সিনেমাগুলো বল, তারপরে হচ্ছে, আরে ওটার নামটা কি জানো, দামিনী, যেটা এই কাতিয়া, এই যে 2.5 কিলো কাতিয়া, দামিনী কাতিয়া ওটা দামিনী, ঘায়েল, তারপরে তোর ঘায়াল ঘায়াল ঘাতক, দামিনী, ঘায়েল 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 ঘায়াল ঘাতক।
সবকটা তার সিনেমাতেই তো সানি দেওয়ালের ওই বিষয়টাই তো রয়েছে, যে ওই হচ্ছে সর্বশেষ, আর লোকটাকে মানায়ও ভাই, এটা বললে হবে না, লোকটাকে মানায়। মানে ও যদি এবার তুই স্ক্রিনের মধ্যে দেখেছিস বল বল। সিকান্দারে সলমান খানের মুখে সেরকম কোনো পাওয়ারফুল ডায়লগ নেই। আর নেই নেই। এখানে জাটের ওই যে লাস্ট ডায়লগটা কি, ये 2.5 किलो का हाथ का ताकत पूरा नॉर्थ देखा है अब साउथ देखेगा। আমি তো ওটা শুনে আমি বাওয়াল বলছি ভাই বাওয়াল শেষ, বাওয়াল বাওয়াল। এই যে ভাই এটা শেষ। আপনারা ওই জায়গাটা দেখ, ওই যে বলে না তেরি লঙ্কা কো মে ফুক দুঙ্গা, এ বা ৬৮ বছরের বয়সের একটা লোক, তার গর্জনটা দেখ, মানে পাওয়ারফুল ডায়লগটা যে দিচ্ছে আর ভাই। ট্রেলারটা টিপিক্যাল টিপিক্যাল সাউথ ট্রেলার, মানে ওরা যে ওদের জনরাটাকে হ্যাঁ হ্যাঁ ওদের যে টিপিক্যাল স্টাইলটাকে ধরে রেখে বলিউড একটা অ্যাক্টরকে প্রেজেন্ট করছে। তুই দেখ, মানে তুই বলিউডের একটা অ্যাক্টরকে প্রেজেন্ট করছিস সেটাও রাখতে হবে, এবং তার সাথে তোর নিজস্ব একটা স্টাইল আছে, তুই ওটাও ছাড়তে পারবি না। হ্যাঁ। এই দুটোকে যেভাবে জেলিং করিয়েছে, কেননা ট্রেলারে সানি দেওয়াল কিন্তু পরে আসে, আগে কি সুন্দর ভিলেনকে এস্টাবলিশ করেছে। দেখ, এরকম কাজ যদি সানি ব্যাক টু ব্যাক ৩-৪টে করে না, এই অন্যান্য নায়ক শুয়ে পড়বে বলিউডে, অ্যাকশনের দিকে সব শুয়ে পড়বে, সব শুয়ে পড়বে, তুই দেখ। মানে যদি এই ব্যাপারটা যে রজনীকান্ত যদি করতে পারে, রজনীকান্ত যদি এই বয়সে গিয়ে করতে পারে, সানি দেওয়াল করবে না কারণ না। ওই যে বলে করবে না, না আমি তো কেন? বলেছি সিংহ বুড়ো হয়ে গেলেও সে স্বীকার করতে ভোলে না। আর লেভেল একদম লেগেছে আমার একদম লেভেল, একদম ঠিক কথা, একদম আমার ঠিক লেভেল। কথা। আচ্ছা, এবার একটু বাংলায় ফিরি, অনেক সাউথ আর বলিউড হলো, এবার একটু বাংলায় ফিরি। বরবাদের যে লাস্ট গানটা বেরিয়েছে, শুনেছিস? শাকিব খানের বরবাদ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একটা ইয়ে যেটা নিয়ে স্যাড। খুব এক্সাইটেড ছিলিস তুই, তোর চোখ থেকে নাকি জল বেরিয়ে গেছিল আমি দেখলাম। হ্যাঁ, আমার ওটা গানটা একটু খারাপ লেগে, হ্যাঁ একটু ইয়ে লেগেছে আর চোখ দিয়ে নাকি গানটা। জল বেরিয়ে, গানটা কেমন লেগেছে তোর? আমি রিভিউ গানটা দিইনি। ভালো হ্যাঁ গানটা ভালো লেগেছে। গানটা ওই তো বললাম তো, যেই মানে কথাগুলো, যে মুভমেন্টটা এসেছে সেইটা শুনে আমার একটু খারাপ লেগেছে, এটাই মানে খারাপ, মানে স্যাড সং হিসেবে। তাহলে ভাবুন এই ছেলেটার জীবনে কত কিছু ঘটেছে যে ওই লাইনগুলোর সাথে মিল খুঁজে পাচ্ছে। এটা ভালো ভালো। এবার আচ্ছা, এবার এবার যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিলবিল সোসাইটি আসছে, জানিস সৃজিত মুখার্জির নেক্সট বড় সিনেমা, যেটা একটা বড় ফ্র্যাঞ্চাইজির পার্ট, সেটা হচ্ছে আমাদের হেমলক সোসাইটি। এবং হেমলক সোসাইটি কত বড় লেভেলের সিনেমা, এবং কি দিয়ে গেছে আমাদেরকে। ওই সাবজেক্ট নিয়ে সিনেমা তো বাংলা এখন ভাবতেও পারবে না হয়তো, যাচ্ছে এরকম একটা না সাবজেক্টের না। সিনেমা হতে পারে। এইবার হেমলক সোসাইটির যে গান, কেননা আমি কেন তোকে মানে কোয়েশ্চেনটা করছি, হেমলক সোসাইটির স্টোরি তো লোক মুভিতে গিয়ে দেখেছে, তার আগে হেমলক সোসাইটির গান পপুলার হয়ে গেছে। জল ফড়িং, ফিরিয়ে দেওয়ার গান, তারপরে এই তো আমি চাই, বা এখন অনেক রাত। এখন অনেক রাত তোমার কাঁধে হ্যাঁ, আমার বিশ্বাস আমি। প্রত্যয় কিন্তু ভালো গান গায়, ও কিন্তু মাঝে মাঝে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে নিজেকে অন্ধকারে রেখে গান গেয়ে ছাড়ে। আপনারা যদি একটু সাপোর্ট করেন, ও কিন্তু অন্ধকার থেকে আলোতে আসতে পারে। তার জন্য আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে ওকে সাপোর্ট করতে হবে, গানগুলোকে ভালো ভালো বলতে হবে, তাহলে ও কিন্তু অন্ধকার থেকে আলোয় আসবে, মুখ দেখিয়েও গান করবে। আমি অনেকবার বলেছি, কোনো কাজ হয়নি, আপনারা বলে দেখুন যদি কাজ হয়। যাই হোক, তো হ্যাঁ, এবার এই যে হেমলক সোসাইটির দুটো গান, এই হেমলক সোসাইটি বলছি, এই কিলবিল সোসাইটির দুটো গান বেরোলো, তোর কি মনে হচ্ছে কিলবিল সোসাইটি হেমলক সোসাইটির লেভেলটা রিচ করতে পারবে? দেখ, ওই ওই রিচ করাটা তো কখনো সম্ভব নয়। আজকে যদি হেমলক সোসাইটির গান বলি, আজ থেকে ১০-১২ বছর আগের একটা কাজ, ওই গানের তো কখনো কোনো নতুন বা পুরাতন বলে কিছু হয় না। কেননা গান তো একটা সময়কে নির্দেশ করে, একটা মুহূর্তকে নির্দেশ করে। ওই মুহূর্তেও মানুষরা যেরকম ছিল, এখনকার সময়ে দাঁড়িয়েও কিন্তু মানুষ একাকিত্বে ভুগছে। সেই কষ্টটা, সেই যন্ত্রণাটা এখনো কিন্তু মানুষের মধ্যে রয়েছে। এবং এখনো মানুষ যেহেতু এই গানগুলো শোনে, কেননা তারা তাদের সিচুয়েশনের সাথে গানগুলো রিলেট করতে পারে। সেই জন্য কিন্তু গানগুলো মানুষের হৃদয়ে এখনো বেঁচে আছে। অনুপম রায় এবং সৃজিত মুখার্জি কোলাবোরেশনে যে কটা গান এসেছে, যে কটা সিনেমায় আমরা শুনেছি, যেহেতু এখন এই সোসাইটি নিয়ে যেহেতু কথা হচ্ছে, এই সমাজটা, এই জন্য হেমলক সোসাইটির প্রত্যেকটা গানই খুব স্পেশাল। তুই দেখ, এই যে কিলবিল সোসাইটির যে গানটা লাস্টে যেটা আসলো, যেটা মনে হয় তোর, যেখানে আমরা কৌশানী আর ইয়েকে পরমব্রতকে দেখতে পাচ্ছি, যেই অনুপম গিয়েছে, ভার্সনটা অনুপম দা গিয়েছে অনুপম, আর ইয়ে করেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর মধ্যে কিন্তু একটা মডার্ন একটা জিনিস ঢুকিয়েছে, লিরিক্স এর মধ্যে একটা মডার্ন জিনিস কিন্তু ঢুকিয়েছে।
কিন্তু এটা কিন্তু ঠিক আছে, পুরোনো 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 সময়টাকেও রেখেছে, নতুনত্বের ধারাটাকেও রেখেছে, দুটো কম্বাইন করে কিন্তু গানের লিরিক্সটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি, সেটা কিন্তু ভালো লাগছে। হ্যাঁ, এবার তুই যদি বলিস ওইটার লেভেলে যদি ম্যাচ করা, ওইটা কখনো হয় না, এইটা কখনো সম্ভব না। কেননা প্রত্যেকটা গানেরই এক একটা ওই যে বলে না যুগ থাকে, এক একটা সময় অনুযায়ী এক একটা যুগ থাকে, কিন্তু এই গানগুলো কিন্তু কখনো পুরনো হবে না। এই গানগুলোই মোটামুটি আজ থেকে 5 বছর 10 বছর পরে কিন্তু এই গানগুলো তোর ভালো লাগবে। তোর হেমলক সোসাইটির গান সেটা তোরও কিন্তু আজীবন তোর ভালো লাগবে। এইগুলো বলতে কি, এইগুলো তোর ফেভারিট ট্র্যাক লিস্টের মধ্যে থেকে যাবে। যেরকম আমার কাছে আছে, অন্তত আমার কাছে কিছু হ্যাঁ স্পেশাল হ্যাঁ হ্যাঁ গানের লিস্ট আছে, যেমন জিদ্দার কিছু স্পেশাল গানের লিস্ট, দেবদার স্পেশাল গানের কিছু লিস্ট, অনুপম রায়ের কিছু স্পেশাল গানের লিস্ট, এগুলো আমার কম্পিউটারে রাখা আছে। আমি যখন শুনি এগুলো শুনি, ঠিক আছে, ভালো ভালো। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার দেখলি? হ্যাঁ, আচ্ছা, জিদ্দা বুম্বাদা একসাথে নেটফ্লিক্সের ব্যানারে, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার তো কেমন লেগেছে? ওয়েল মেড, ওয়েল এক্সিকিউটেড, স্টোরি টেলিং দুর্দান্ত। যেরকম ভাবে প্রথম থেকে শেষ অবধি যেটাকে শেষ করেছে, প্রত্যেকটা মানে যেরকম পর্ব এগিয়েছে, প্রচন্ড এঙ্গেজিং। যেরকম ভাবে এটার ক্লিফ হ্যাঙ্গার এক একটা যেরকম ভাবে এসেছে, সেইগুলো যথেষ্ট দর্শককে মানে এঙ্গেজ করে রাখতে পারে। কোনো পার্টের মধ্যে এমন কিছু বাড়াবাড়ি নেই বা এমন কিছু পোর্শন নেই যেটা দেখে মনে হচ্ছে না এটা কাটলেও ভালো হতো, এরকম একটা বিষয়। একদম ঠিকঠাক পরিমাপ মতো। ওই যে বলে না যে একটা মিষ্টি দইয়ের খুঁড়ি, তার মধ্যে ঠিক যতটা থাকার দরকার, যতটা মিষ্টত্ব থাকার দরকার, ঠিক ততটাই রয়েছে। একদম যাকে বলে মিষ্টি দই খুঁড়ি যেরকম হয়, 200 গ্রামের, মানে খাওয়ার পর চামচ দিয়ে তুললাম, দেখতেও সুন্দর লাগছে, মুখে যখন ঢোকালাম ভেতরটা অন্তরাত্মাটা পুরো তৃপ্ত হয়ে গেল, ঠিক ও ওরকম। বাবা, আলাদা লেভেলে, আলাদা লেভেলে আছে ও আজকে। খামতি কি কি লেগেছে? কেন না, আমি কেন তোকে প্রশ্নটা করছি, কারণ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে না একটু মিক্স অ্যান্ড ম্যাচ রিভিউ আমি সব জায়গায় দেখতে পাচ্ছি। কারোর ভালো লেগেছে, কারোর খারাপ হুম। লেগেছে, কারোর অ্যাভারেজ লেগেছে। তোর এমন কোনো পয়েন্ট লেগেছে যেটা আরেকটু কাজ করা যেতে পারতো? কারণ বাংলার দুজন সুপারস্টার একসাথে আসছে, এত বড় ব্যানারে তৈরি হচ্ছে, এত বড় বাজেটে তৈরি হচ্ছে, কলকাতাকে দেখানো হচ্ছে, তো সেখানে তোর মনে হচ্ছে কি কোনো জিনিস খামতি ছিল যেটাকে শুধরে আনা যেত বা এটাকে আরো বেটার একটা সিরিজ বানানো যেত? দেখ, কলকাতাকে দেখিয়েছে এইটা বড় বিষয় নয়, কলকাতাকে সেটা ভালো মতো ইউটিলাইজ করেছে, সবই ঠিকঠাক আছে। আমি যদি পারফরমেন্সের দিক থেকে বলি, যেখানে তোর ওই দুজন অ্যান্টাগনিস্ট ছিল, দুজন ছেলে, ওরা দুজন খুব ভালো পারফর্ম করেছে। আমার এটা ডাউট ছিল যে যেহেতু আগে ওই যে ছেলেটা, ওটার নামটা আমার মনে, ঋত্বিক ভৌমিক মনে হয় ওই ছেলেটার নাম, ঋত্বিক মুভি। ঋত্বিক ভৌমিক। ওই ছেলেটার আমি ব্যান্ডিসের কাজ দেখেছি, যেটা তোর মিউজিক্যাল যেটা ইয়ে ছিল, একটা তোর সিরিজ ছিল, যেটার কাজ হ্যাঁ আমার খুব হ্যাঁ হ্যাঁ। ভালো লেগেছে। তা বাঙালি ছেলে যেহেতু অনেকদিন ধরে মুম্বাইতে থাকে, আমি ওর ইন্টারভিউ দেখেছিলাম। আর এই ছেলেটাকে আমি চিনতাম না, এই ছেলেটা নাকি আরজে, প্রথমে নাকি আচ্ছা। আরজে ছিল, ঠিক আছে। তারপরে ও ফিল্ম লাইনে আসে, এটা ওটা টুকটাক ছোট ছোট কাজ করে, কিন্তু খুব ইমপ্রেসিভ লেগেছে তাদের দুজনের কাজ, আমার সত্যি ভালো লেগেছে। শাশ্বত খুব ভালো কাজ করেছে। চিত্রাঙ্গদা সিং এর কাজটা একটু বেটার হলে ভালো হতো, আমার যেটা মনে হয়, চিত্রাঙ্গদা সিং। এবং পরমব্রতর যেহেতু অ্যাজ ইউজুয়াল সেরকম অতটাও যেহেতু নেই, স্ক্রিন প্রেজেন্স খুবই কম, ঠিকঠাক আছে। যেই মেয়েটিকে দেখানো হচ্ছে মিমো চক্রবর্তীর সাথে, মিমো চক্রবর্তী যেরকম একটা দরকার ছিল, কেননা সবাই বিষয়টা জানে, আমি আলাদা করে কিছু বলছি না, মিমো চক্রবর্তী ঠিকঠাক হয়েছে, ভালো কাজ করেছে। পাশাপাশি যে মেয়েটি ছিল সেও ভালো কাজ করেছে। আর ছোটখাটো যে সমস্ত চরিত্ররা ছিল, সবই মোটামুটি ভালোই করেছে, মানে ব্যালেন্সড কাজ, খুবই ব্যালেন্সড কাজ। এবং জিৎ এবং বুম্বাদা, তাদের দুজনের যেহেতু অনেকটা পোর্শন ছিল, একজন ধূর্ত রাজনীতি হিসাবে বুম্বাদা যে রোলটা প্লে করেছে, সেটা হ্যাটস অফ, মানে তিনি দেখিয়ে দিয়েছেন যে তিনি কেন একজন মানে বাংলা একজন দক্ষ অভিনেতা, ঠিক আছে। মানে এটা এই প্ল্যাটফর্মটা দরকার ছিল, মানে আমাদের বাংলার অভিনেতাদের যে একটা পরিচিতি, যে এরকম একটা ইন্ডিয়ার এত বড় একটা প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এর মতো, এবং জিদ্দার বিরুদ্ধে মানে প্রসেনজিতের দেখ, প্রসেনজিৎ তো মোটামুটি একটা দুটো সিরিজে কাজ করেছে, প্রসেনজিতের মোটামুটি তাও চেনা জানা আছে। আফটার চেঙ্গিজের পর জিদ্দাকে নিয়ে যেরকম ভাবে কথাবার্তা উঠছিল, এটা আমি ভিডিওতেও আজকে বলেছি,
একটা 1-2 দিন আগে ভিডিওতে বলেছি যে চেঙ্গিসের পর থেকে জিদ্দার প্রতি, আর জিদ্দা মোটামুটি এত বছর 20 বছরের উপরে হয়ে গেছে বাংলা সিনেমায় কাজ করে যাচ্ছে। এত ভালো, ভালো কাজ দিয়েছে। এত সফল কাজ। হ্যাঁ, দেখ সব মানুষের যে সব কাজ যে সফল হবে এমন তো বিষয় না। অনেক কাজ খুব মানে বাজে হয়েছে। ঠিক আছে? সেটা ডাইরেক্টর বাজে ছিল। কিন্তু অ্যাক্টর হিসেবে তো জিৎ তার দক্ষতা তো দেখিয়ে দিয়েছে। অসুরের মতো কাজ একদম দেখিয়ে দিয়েছে। একদম তারপরে তোর ওইটা বল না ক্রান্তির মতো কাজ দেখিয়েছে। বুমেরাং যে লাস্ট কাজটা ছিল সেটা আমরা এক্সপেক্টই করিনি। এতটা ফান রাইড একটা কাজ, এতটা হাসি এবং প্রত্যেকটা দর্শক কিন্তু প্রশংসা করেছে। মানে একটা আলাদাই সাবজেক্ট। হ্যাঁ? এবার এ এর আগে যখন একটা এসেছিল ওই যে ওই কাজটা বল না আ 'রাবণ', 'রাবণ' যে কাজটা ছিল, রাবণ ঠিক রাবণ আছে? হ্যাঁ। জিৎ দার ভালো কাজ ছিল। জিদ্দা এই জায়গাটা দেখিয়ে দিল যে হ্যাঁ, মানে জিদ্দার সেই একটা অরাটা এখনো আছে। এবং যখন এই ডায়ালগ গুলো দিচ্ছে সেই বসের কথাটা মনে পড়ে যাচ্ছে। বস যখন ফার্স্ট যে চল মুর্গা বান, বস ওয়ান। ঠিক আছে? হ্যাঁ, বস 1 চল মুর্গা বান। ঠিক আছে? আমি কিছুক্ষণ আগেও ক্লিপিংস দেখছিলাম ইনস্টাগ্রামে ওই ক্লিপস গুলো ছাড়ছে জিদ্দার এক একটা ইয়েতে ওই যে আচ্ছা এ হে তেরা গুন্ডা, এ তেরা ভাই। এই যে এই দুজন এই যে কান ধরে দুজনকে বসাবে মানে জিদ্দার জিদ্দার এই জায়গাটা দরকার ছিল। সত্যি কথা জিদ্দার এই জায়গাটা দরকার ছিল এবং নিরাজ পান্ডে আমি ইন্টারভিউটা দেখছিলাম একটা জায়গায় যে নিরাজ পান্ডে যখন তাকে ফোন করে, তাকে যখন এই পুরো গল্পটা বলে, "জিৎ তোমার জন্য একটা ক্যারেক্টার আছে, তুমি ক্যারেক্টারটা তুমি প্লে করবে?" তখন বলে তাকে শোনায়। তখন জিৎ বলে যে, "হ্যাঁ, আমি করব। আমি অসুবিধা নেই।" বলছে, "তোমার কি কোনো শিডিউল আছে? তোমার কি কোনো কাজ আছে?" বলছে, "না, আমার কোনো সেরকম কোনো এখন হাতে সেরকম কোনো স্ক্রিপ্ট নেই।" বলছে, "ঠিক আছে চলো এটা তাহলে স্টার্ট করা যাক।" জিদ্দার মধ্যে সেই ব্যাপারটা আছে। ভালো যদি স্ক্রিপ্ট পায়, ভালো যদি মানে ইয়ে হয়। আর এটা আমি দেখেছি মানে জিদ্দার রিসেন্টলি যে কটা ইন্টারভিউ আমি অনেক ইন্টারভিউ দেখি মোটামুটি। জিদ্দা এই ব্যাপারটা আমি দেখেছি। জিদ্দা কেন স্ক্রিপ্ট এত বাছাই করে? জিদ্দা দেখবি একদম প্রাইম টাইমে থাকতে চায়। এইটা হচ্ছে জিদ্দার ব্যাপার। এই যে ক্যারেক্টারটা জিদ্দা যেটা প্লে করেছে এটা কিন্তু একদম প্রাইম। এই যে জানে যে পরমব্রত চলে যাচ্ছে। তারপরে একজন পুলিশ অফিসার এন্ট্রি নিচ্ছে। কে? এবং জিদ্দা। আমার কাঁধে পুরোটা থাকবে, দায়িত্বটা নিতে পারে যে আমি বার করবো সিনেমা। বিরাট বিরাট কোহলি যেরকম যখন চাপের মুহূর্ত থাকবে ভাই তখনই ওর খেলা খেলা জমিয়ে দেবে যে চাপে ও খেলবে ওই জায়গায় দাঁড় করাবে জিদ্দার মধ্যে সেই ব্যাপারটা আছে যে তুমি এই সাইডে রোল দাও ওই সব রোল আমি করবো না ভাই আমাকে ফোকাস দাও আমি বের করে দেখিয়ে দেবো আর আমি যেরকম কাজ করবো লোকে দেখে বলবে হ্যাঁ সেই কাজটা জিত করতে পেরে আচ্ছা, এইবার যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পুজোতে দুটো বড় সিনেমা ক্ল্যাশ করতে চলেছে। এবং কেন এটা বড় ক্ল্যাশ, কারণ হচ্ছে কিছুদিন আগেই জানিস যে কিছু ফ্যানরা, পার্টিকুলার একটা স্টারের কিছু ফ্যানরা ভাই একজন আমার ডাইরেক্টরকে একজন ডাইরেক্টরকে তার ওয়াইফকে থ্রেট দিয়েছিল যে একসাথে একদিনে মুভি বার করা যাবে না, তাহলে তোমাদের দেখে নেব। তারপরে তারা থানায় গিয়ে সাইবার ক্রাইমে গিয়ে রিপোর্টও করে আসে। রঘু ডাকাত আসছে দেবদার, এবং রক্তবীজ 2 আসছে উইন্ডোজের থেকে। এই দুটো ক্ল্যাশকে, মানে এই ক্ল্যাশটাকে তুই কিভাবে দেখছিস? তোর কি বক্তব্য? কে জিততে পারে, কে এগিয়ে আছে? এবং এই যে ফ্যান এবং যে ঝামেলাটা হয়েছিল এই সবকিছু নিয়ে যদি তুই বলিস আমাকে, এই পুজোর ক্ল্যাশটাকে তুই কিভাবে দেখছিস? পুজোর ক্লাস তো দেখ আজকে থেকে হয়ে আসছে না এটা বহু সময় ধরে হয়ে আসছে হ্যাঁ, এবং আর সেটা পুজো জিত দে বাংলার মার্কেট ভাই। এই যে জিৎ দেব এদের যে একটা ফ্যান কালচার এই যে টক্সিসিটি এই ব্যাপারগুলো এটা কিন্তু স্টারের ওপর বর্তায় না যে তাদের ফ্যানরা কি করবে অনেকে বলে না যে দেব ফ্যানরা অনেক ভালো জিৎ ফ্যানরা অনেক ভালো এই এদের ফ্যানেরা খুব টক্সিক এদের ফ্যানেরা বেশি টক্সিক এইটা কখনো এরম ভাবে কখনো বিচার করা যায় না কেউ ভাই এখানে ভগবান হয়ে বসে নেই সবাই আমরা মানুষ আমাদেরকে এটা বুঝতে হবে প্রত্যেকটা মানুষেরই ভুল ভ্রান্তি হয় আমাদের প্রত্যেকের মধ্যে খামতি আছে আমাদের হাতের 5টা আঙ্গুল একদম সমান না একদম। ঠিক আছে আমাকে বুঝতে হবে একটা মানুষ কোন সময় সিনেমা বার করবে কি না বার করবে এটা তাদের ব্যক্তিগত এটা তাদের নিজস্ব চিন্তাধারা তারা কোন সময় বার করলে তাদের সিনেমা চলবে এবং তারা দেখেছে তারা গরমের ছুটিতে বার করবে না পয়লা বৈশাখীতে বার করবে না ক্রিসমাসে বার করবে না পুজোতে বার করবে হ্যাঁ দেবদা রিসেন্ট টাইমে যে জিনিসগুলো করে এসেছে যে দেবদা দেখছে তার সিনেমা 3-4 বছর ধরে যেটা অভিজিৎ সেনের সাথে আসছে সেটা ক্রিসমাসে আসছে দেবদা সৃজিত মুখার্জি তাদের কাজ পুজোতে আসছে আমরা সেটা অধীর আগ্রহ অপেক্ষা করে থাকি পাশাপাশি উইন্ডোজেরও কাজ আসছে তা যখন কোন একটা সিনেমা যখন আসবে তখন সেটার মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে আর এটা তো দর্শকের একটা চয়েসও তৈরি হয়ে যায়
আজকে আমি একটা খাবার কেনার জন্য আমি দোকানে গেলাম, আমি একটা মোমো খাওয়ার জন্য গেলাম, একদিকে একটা লোক মোমোর দোকান খুলে বসে আছে, বলছে আমার মোমোটা খুব ভালো। আমি বললাম ঠিক আছে, খাওয়া যেতে পারে। পাশাপাশি যদি দেখি আরেকটা দোকান, তখন ওই দুটোর মধ্যে আমি চয়েস করতে পারবো যে এই দোকানে খাবো না ওই দোকানে খাবো। ব্যাপারটা হচ্ছে এটাই, আমি নয় দুটোই টেস্ট করব, তখন আমি তুল্য মূল্য বিচার করবো যে না এর টেস্ট একটু বেশি, এর টেস্ট একটু কম, তখন আমি রেটিং দিতে পারবো যে এটা 8 পেয়েছে, এটা 9 পেয়েছে। তো এইটা নিয়ে তো খাওয়া খাওয়ি বা খিউই খিউই করার তো কিছু নেই। আর এই জিনিসগুলো যারা করে না তারা অ্যাকচুয়ালি কারোর ফ্যান না, তারা ওই মানে ওই জিনিসপত্রগুলোই করতে আসে, মানে মা বাবাকে নিয়ে খিস্তি কামারি করছে, কারোর গার্লফ্রেন্ডকে নিয়ে খিস্তি কামারি করছে, দেবদার গার্লফ্রেন্ডকে নিয়ে বলছে, এর বউকে নিয়ে বলছে, এই জিনিসগুলো ঠিক না, এই জিনিসগুলো এবং কখনোই আমার মনে হয় যে এইগুলো যারা করে তারা অ্যাকচুয়াল ফ্যানই নয়, মানে অ্যাকচুয়াল ফ্যানই তারা নয়, তারা হয়তো আদে বাংলা সিনেমা হলে গিয়েই দেখে না। দেখে না, দেখে না অ্যাকচুয়ালি, এরা দেখে না, এরা ওই ইয়ে করতেই আসে, ওই ইয়ে তুমি কিছু করলে আমি তোমার বাড়ির সামনে এই করে দেবো, তোমাকে দেখে নেবো, এই করে। এটা কিছু করতে পারে না, যে মোল্লাদর মসজিদ পর্যন্ত, ওই যে বাংলাটা কথা আছে না, যত মেঘ গর্জে তত বর্ষে না, এদের অবস্থাটা হচ্ছে ওরকম, এরা কিচ্ছু করতে পারে না, এবং এরকম তার ফ্যান মধ্যে দরকার নেই। না, একদমই দরকার নেই। এবং তারপরেও আমার এটাও মনে হয় বাংলার যা মার্কেটের অবস্থা হয়ে গেছে, বাংলাতে তো যত বড় সিনেমা আসবে একসাথে তত আমাদেরই ভালো। একটা হ্যাঁ, পুজোতে একটা বড় সিনেমা দিয়ে কি হবে ভাই, 4-5টা কি সিনেমা হবে? বেরোক, বড় সিনেমা বেরোক, আসুক, সেটা আসুক। আমাদেরও সুবিধা, আমাদেরও সুবিধা সেটা। হ্যাঁ, কম্পিটিশন হবে, তবে তো লোক আরো বেটার করার চেষ্টা করবে। আজকে যদি সৃজিত মুখার্জি একটা হিট দিয়ে দেয়, পরের দিন শিবুদাকে ভাবতে হবে যে ভাই পরের পুজোটা তাহলে আমাকে নিতে হবে, তবে তো আমার কাছ থেকে বেটার কাজ বেরোবে। তবে তো কালকে দেব ভাববে যে ভাই আমি এবার আগে যাব। তো এই হ্যাঁ, কম্পিটিশনটা, হেলদি কম্পিটিশনটা না থাকলে মার্কেটও হ্যাঁ, কোনোদিন উন্নতি হবে না। হ্যাঁ। আর যেটা দেবদা মোটামুটি বরাবর বলে আসছে, এখানে আমার কারোর সাথে কম্পিটিশন, আমাকে কাজ করে যেতে হবে, আমি এক একটা নতুন নতুন সাবজেক্ট নিয়ে আসবো। আজকে দেবদা যখন নিয়ে আসলো তোর ইয়ের মতো সাবজেক্ট, তোর বল না, আগে যে সমস্ত সাউথের কাজগুলো যেগুলো কপি হয়ে আসতো, সেই কাজগুলো দেবদা যখন যখন বাতিল করে দিল, চ্যাম্প নিয়ে আসলো, ককপিট নিয়ে আসলো, বাঘাযতীন নিয়ে আসলো, একটার পর একটা তো ট্রাই করে যাচ্ছে রে বাবা, গোলন্দাজ নিয়ে আসলো, একটার পর একটা ট্রাই করে যাচ্ছে। তা এইগুলো তো যথেষ্ট স্কেলিং ভালো, যথেষ্ট টাকা পয়সা খরচা করে একটা কাজ করা হচ্ছে। আজকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারপরে নিয়ে আসলো কি খাদান, একটা ভালো বিজনেস দিয়েছে। তারপরে কি নিয়ে আসলো সাবজেক্ট, রঘু ডাকাত, যেটা এতদিন ধরে চাপা পড়া ছিল। এবার এটাই তো হওয়া উচিত। তারপরে উইন্ডোজ এতদিন ধরে যে সমস্ত ফ্যামিলি ড্রামা বা ফ্যামিলি কালচার যে সমস্ত কাজকর্মগুলো করে এসেছে, তারা এইভাবে মার্কেটিংটা করে তার অডিয়েন্সটাকে ট্যাপ করেছে। তারপরে তারা কি নিয়ে আসলো সাবজেক্ট, রক্তবীজ। এইভাবেই তো জিনিসপত্রগুলো আনতে হবে, তাই না? তারপরে তারা লাস্ট নিয়ে আসলো ওই যে যেটা ওই যে সিনেমাটা কি যেন বল, যেটা ওদের কাজ হলো উইন্ডোজে, বহুরূপী। যেটা, হ্যাঁ, বহুরূপী। বহুরূপী। তাহলে এইভাবেই তো ইন্ডাস্ট্রি এগোবে। তা বড় বড় যদি কাজ যদি কেউ চ্যালেঞ্জ না নেয়, যদি না হয়, তাহলে হবে কি করে? তারপরে এই যে বুম্বাদার কাজ আসছে, তাই না, যেটা বঙ্কিমচন্দ্রের প্রেক্ষাপট অবলম্বনে, যেটা দেবী চৌধুরানী। দেবী চৌধুরানী, তাহলে এটাই হচ্ছে বিষয়। এবং বড় বড় আমার কাজ এটাও করা, মনে হয় যে সবাইকে এগিয়ে আসতে হবে। এটা খালি দেব একা ট্রাই করে গেল, দেবদা বা জিদ্দা একা ট্রাই করে গেল, তাহলে কিন্তু সবাইকে সম্ভব করতে হবে, নয়। এটা সবাইকে সবাইকে এগিয়ে আসতে করতে হবে, হবে। সবাইকে করতে হবে, সবাইকে করতে হবে, সবাইকে করতে, তবেই ইন্ডাস্ট্রির গ্রোথ হবে। আজকে সাউথের এত গ্রোথ কেন? এত মালায়ালাম ইন্ডাস্ট্রি কি ছিল? মালায়ালাম ইন্ডাস্ট্রি কি ছিল? আজকে মালায়ালাম ইন্ডাস্ট্রি কি ধরনের কন্টেন্ট নিয়ে আসছে? তাহলে এইভাবেই করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। আর রক্তবীজ 2 এ নাকি অঙ্কুশ দা থাকতে চলেছে, এরকম একটা খবর খবর পাচ্ছি। হ্যাঁ, 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 উড়ো না, এটা জেনুইন। কেননা অঙ্কুশ দা আজকেই মনে হয় ইনস্টাগ্রামে একটা ছবি ছেড়েছে, রক্তবীজের স্ক্রিপ্ট, সেখানে লেখা আছে নন্দিতা শিবপ্রসাদ পুজোয় আসছি। মানে এবার অঙ্কুশ থাকতে চলেছে, কারণ আমরা জানি রক্তবীজের সেই এন্ডিং পোর্শনে গিয়ে অঙ্কুশের যে এন্ডিং 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 এন্ডিং। দেওয়া ছিল, আমরা তো ভাবতেই পারিনি অঙ্কুশ, তার মানে কিছু একটা ব্যাপক কিছু হবে। এবং ওই জায়গা থেকেই এবার অঙ্কুশের ফ্যান, রক্তবীজের একটা ফ্যান, একটা ব্যাপক কাজ, হাড্ডাহাড্ডি হবে, হাড্ডাহাড্ডি হবে। চলো দেখা যাক, পুজো আসুক তখন তো এগুলো নিয়ে কথা বলবো। তখন দেখা আজকের যাবে, মতো তখন পডকাস্ট এই অবধি, এই কারণ অবধি, হ্যাঁ। আজকের মতো টপিক শেষ। আবার যখন নতুন টপিক আমরা পাবো তখন আবার একটা নতুন পডকাস্ট নিয়ে
হাজির হব আপনাদের সামনে। আজকের মতো পডকাস্ট এই পর্যন্তই। লোকে কি ভাববে চ্যানেলটাকে আপনারা যারা সাবস্ক্রাইব করেননি এখনো তারা সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেল ইটস রিভিউ টাইমস সেটাও যারা সাবস্ক্রাইব করেননি, যেটা আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করছেন না করবেন। সেটাও আপনারা সাবস্ক্রাইব করুন। আর এরকমই ভালো ভালো ভিডিও দেখতে থাকুন। থ্যাংক ইউ প্রত্যয় এই পডকাস্টে আসার জন্য, থ্যাংক আরে ইউ না সো না, মাচ থ্যাংক সময় ইউ। দেওয়ার জন্য। তো আরে না না, থ্যাংক আজকের ইউ। মতো এই, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ওসব কিছু নেই, হ্যাঁ। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি একদম। সেফ।